আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে মায়ের মৃত্যুর পরে মায়ের রেখে যাওয়া সম্পত্তি মেয়েরা কতটুকু পাবে এবং পিতামাতার মৃত্যুর পরে বসতভিটার অংশ মেয়েরা পাবে কিনা। যদি তারা এই সম্পত্তি না পায় এবং এই সম্পত্তি যদি অন্য কোনো ওয়ারিশরা দিতে না চায়, তাহলে সেই সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি আমাদের একটু অনুরোধ, যারা আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, তারা এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন অথবা কল করবেন প্রতিদিন সন্ধ্যা 7টার পরে। চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে, যে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মা যে সম্পত্তি রেখে যায়, সেই ওয়ারিশি সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যেটাই বলি, এই সম্পত্তি নিয়ে আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। কারণ হচ্ছে যে অনেক ভাই বন্ধুরা আছেন যারা এই মায়ের সম্পত্তি বোনেরা বেশি পাবে, আবার বাবার সম্পত্তি বোনেরা কম পাবে, বসতভিটার অংশ পাবে না, এরকম অনেক ধরনের ইস্যু তারা তৈরি করে রাখেন। কিন্তু আইনগত দিক থেকে এই বিষয়টা অনেকেই জানেন না যে একজন ওয়ারিশ সে কি পরিমাণ সম্পত্তি পেতে পারে। এবং এই যে বাটোয়ারা, আমরা যে বাটোয়ারাটা করি, এই বাটোয়ারাটা কিন্তু আইনগত দিক থেকেই কিন্তু এই বাটোয়ারাটি করা হয়। তাহলে আমরা যে ওয়ারিশ সূত্রে সম্পত্তির পেয়ে থাকি, সেটি কিন্তু মৃত মা বাবার সম্পত্তি পেয়ে থাকি। এখন এই সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে সেই মৃত মা বাবার কাছে চলে যেতে হবে। বাবা মা যখন মৃত্যুবরণ করেন, তাদের রেখে যাওয়া সম্পত্তি, এই সম্পত্তির ওয়ারিশ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে তার যে পুত্র সন্তান, কন্যা সন্তান বা তার স্ত্রী যারা থাকে, তারাই কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে মালিকানা পেয়ে থাকেন। কিন্তু মালিকানা পেয়ে থাকলে হবে না, এই মালিকানা কিন্তু নিজেকে সরকারি যে সংশ্লিষ্ট বিভাগের যে রেকর্ড বই আছে, সেই রেকর্ড বইতে কিন্তু এন্ট্রি করতে হবে। এন্ট্রি না করলে এই সম্পত্তিটা কিন্তু সম্পূর্ণভাবে অবিভক্ত সম্পত্তি হিসাবে কিন্তু সারা জীবন থেকে যাবে। আর অবিভক্ত সম্পত্তি যদি থাকে, তাহলে সেই মৃত ব্যক্তির নামেই সম্পত্তি থাকবে। এই সম্পত্তি কিন্তু তার সন্তানদের নামে আসবে না। তার সন্তানদের নামে আসতে হলে এই সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে সুন্দরভাবে সকল ভাই বোন যারা আছে, পুত্র সন্তান কন্যা সন্তান, তারা একত্রে বসে একটি আপোষ বন্টননামা দলিল করে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে যার যার হিস্সা মোতাবেক সেই সম্পত্তির যে দখল তাদেরকে বুঝাই দিয়ে একটি সার্টিফাইড কপি, অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস থেকে সার্টিফাইড কপিটা নিয়ে আপনি আপনার নামে নামজারি করে একক মালিকানা অর্জন করতে পারবেন। যত সময় পর্যন্ত এই একক মালিকানা অর্জন না করবেন, এই সম্পত্তি আপনারা ভোগ দখলে থাকবেন ঠিকই, কিন্তু সেই মৃত ব্যক্তির নামে অবিভক্ত সম্পত্তি হিসেবে থেকে যাবে। এখন আসা যাক যে মায়ের মৃত্যুর পরে মা যে সম্পত্তিটি রেখে গেছে, সেই সম্পত্তি বোনেরা বেশি পাবে কিনা। না, বোনেরা বেশি পাবে না। কারণ বোনেরা বেশি পাবে না এই জন্য, এখানে আইন বলছে কি, যে পিতামাতার মৃত্যুর পরে সেই সম্পত্তি যখন ভাগ হবে তখন 2:1, অর্থাৎ পুত্র সন্তান যতটুক সম্পত্তি পাবে তার অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পাবে, অথবা কন্যা সন্তান যতটুক সম্পত্তি পাবে তার দ্বিগুণ সম্পত্তি পুত্র সন্তান পাবে। এর জন্য একটা ফারাইজ করে এটা দেওয়া আছে। তো আপনার 2:1 মোতাবেক পিতার সম্পত্তিও ভাগ হবে, মাতার সম্পত্তিও ভাগ হবে। যদি কোনো ভাই বন্ধুদের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে, এই ধরনের কোনো চিন্তা চেতনা থাকে যে হ্যাঁ, মায়ের মৃত্যুর পরে আমি বোন হিসাবে আমি যতটুকু সম্পত্তি পাবো ভাইরা তার অর্ধেক পাবে, এটা সম্পূর্ণ ভুল। এটা আইন কভার করে না, আইন এটাও নেই। বাবার সম্পত্তি আপনি যেভাবে পাবেন 2:1, মায়ের সম্পত্তিও কিন্তু ঠিক একইভাবে 2:1 হিসাবেই কিন্তু পাবেন। এর কোনো পরিবর্তন নেই। এটা গেল একটি বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে বসতভিটার যে রেখে যায়, এই বসতভিটার সম্পত্তি বোনরা পাবে না।
ভাইরাই শুধু বসত ভিটা ভোগ করবে, বোনরা পাবে না। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা এটা নিয়ে আমার ভিডিও আছে করা। বিষয়টা হচ্ছে এরকম যে বাবা মা রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তির প্রত্যেকটি মানে ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক। আপনি যদি মনে করেন আপনার বাবা একটি গাছ রেখে গেছে, সেই গাছটাও আপনার বোনের হক আছে, সেখানে ভাইয়ের হক আছে, মা জীবিত থাকলে মায়ের হক আছে। এখন বাবার যে বসত বাড়ি, এই বসত বাড়িতে বোনদের 100% হক আছে। বসত ভিটা কেন পাবে না তারা? যদিও বোনদের বিবাহ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ হয়ে যায়। অর্থাৎ প্রথম শ্রেণীর ওয়ারিশ পুরুষ মানুষ থাকে, পুত্র সন্তানরা, দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ হিসেবে তারা থাকে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ হলেও তারা যে সম্পত্তি পাবে না এমন কোনো কথা কোথাও বলা নাই। তারা 100% সম্পত্তি পাবে। বাবার রেখে যাওয়া যত ধরনের সম্পত্তি রেখে যাবে, কৃষি জমি, অকৃষি জমি, বসত ভিটা, বাগান, যা কিছু, যদি আপনি ধরে নেন যে আপনার বাবার একটি চলমান জাহাজ আছে সমুদ্রে, যে চলমান জাহাজটি ব্যবসা কাজে লিপ্ত ছিল, তাই বলে কি বোনরা সে জাহাজের অংশ পাবে না? বাবার একটি ফ্ল্যাট বাসা ছিল ঢাকাতে, তাহলে কি বোনরা সে ফ্ল্যাট বাসার অংশ পাবে না? বাবা মায়ের যত সম্পত্তি আছে সব সম্পত্তির অংশ বোনরা পাবে। এখানে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এই দুটো জিনিস আপনারা কিন্তু মাথায় রাখবেন। এখন আসছে তৃতীয় নাম্বারে হচ্ছে, এই সম্পত্তি যদি কেউ কাউকে দিতে না চায় তাহলে কি করবেন? এই সম্পত্তি যদি দিতে না চায় তাহলে সর্বপ্রথম হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পত্তির সকল কাগজপত্র আপনাকে ম্যানেজ করতে হবে। যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে থাকে বাবা, খতিয়ান মূলে মালিক হয়ে থাকে, তাহলে প্রত্যেকটি খতিয়ান উত্তোলন করতে হবে। যদি ক্রয় সূত্রে মালিকানা পান তাহলে সেই ক্রয় সূত্র দলিল, সেই দলিল কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এবং এই দলিলের সাথে যে কয় ধরনের খতিয়ান থাকার কথা, আপনার যদি 1960 সালে দলিল হয়ে থাকে তাহলে 1960 সালের আগে সিএস খতিয়ান হয়েছে, সিএস খতিয়ান ম্যানেজ করতে হবে। যদি 70 সালে হয়ে থাকে তাহলে দলিলের সাথে সম্পৃক্ত সিএসএস খতিয়ানের সম্পৃক্ততা থাকতে হবে। এরকমভাবে আপনার খতিয়ান এবং দলিল আপনাকে ম্যানেজ করতে হবে। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ নিতে হবে, যে ওয়ারিশ কায়েম সনদের ভিতরে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না। রাগারাগি থাকলেও তাকে যে রাগ করে বাদ দিয়ে দিলাম, তাহলে আপনার কিন্তু ওই ওয়ারিশ কায়েম সনদ কিন্তু জাল হিসেবে প্রমাণিত হবে। তো এই ওয়ারিশ কায়েম সনদ এবং জমির সকল কাগজপত্র নিয়ে আপনি যে জেলায় আপনার সম্পত্তি, আপনি যে জেলায় অবস্থান করতেছেন সেটা না, আপনার বাবার পৈতৃক যে সম্পত্তিটা যে জেলায়, সেই জেলার যে জজ কোর্ট আছে, সেই জজ কোর্টের দেওয়ানি আদালতের একজন সিভিল লয়ার, যিনি এই জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা করেন, তার কাছে গিয়ে আপনার এই কাগজপত্র দিয়ে আপনার এই বিষয়টি যদি আপনি খুলে বলেন, তাহলে তিনি একটি বাটোয়ারা মামলা দিলেই আপনার সম্পত্তিটা কিন্তু আপনি ফিরে পাবেন। অনেকে বলে বাটোয়ারা মামলা দিলে অনেক সময় লেগে যায়। বাটোয়ারা মামলার বিকল্প আর কোনো কিছু নাই। কারণ হচ্ছে এটি দেওয়ানি আদালতে তার অধিকার, দেওয়ানি আদালতের যিনি বিচারক মহোদয় তার অধিকার, তাকে কিন্তু এটা ক্ষমতা দেওয়া হয়েছে এই সম্পত্তিটির ব্যাপারে। আপনি যদি বাটোয়ারা মামলা দেন, আশা করি আপনারা এই সম্পত্তিটি পাবেন। আমার সাথে যারা মোবাইল ফোনে কথা বলতে চান, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।